একটা বাড়ি যেখানে দেওয়ালগুলো সব কথা শোনে আর নীরবতাই হলো সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। এখানে বিশ্বাস ধীরে ধীরে গলে যায়, সম্পর্কগুলো অদৃশ্য আঁশের মতো খসে পড়ে। কারা আপন কারা শত্রু এই প্রশ্নের উত্তর কেউ জানে না। অন্ধকার নামে রাতের সাথে সাথে, আর দিনের আলোয় লুকিয়ে থাকে ভয়। কিছু মানুষ বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে তারা ফনা তোলা এক এক সরীসৃপ। এই গল্পে চিৎকার নেই, রক্ত নেই, আছে অপেক্ষা আর সেই ভয়, যা ধীরে ধীরে বুকের ভেতর ঢুকে পড়ে, যা হলো এক সরীসৃপ। ভয়টা এখানে চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ। আজকে আপনারা শুনতে চলেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সরীসৃপ। আজ গল্পের সূত্রধারে আমি মৈত্রী। তাহলে শুরু করা যাক শোনা আজকের গল্প সরীসৃপ। চারিদিকে বাগান, মাঝখানে প্রকাণ্ড তিনতলা বাড়ি। চারুর শ্বশুর জমি কিনে এই বাড়ি তৈরি করতে লাখ টাকারও বেশি খরচ করেছিলেন, কিন্তু মাত্র 30,000 টাকার ঋণের দায়ে সেই বাড়ি এখন আর চারুর নয়। বাড়িটি তার হাত ফসকে এখন বনমালীর দখলে চলে গেছে। যৌবনের প্রারম্ভে চারু ছিল অদ্ভুত বুদ্ধিমতী। তার টনটনে বুদ্ধি, ধীর শক্তি ও স্থির মস্তিষ্কের পরিমিত প্রয়োগে তার বুড়ো শ্বশুরের বিপুল সম্পত্তির এমন সূক্ষ্ম ও নিখুঁত বন্দোবস্ত করেছিল যে আত্মীয় স্বজন যেন কেউই তার এক টুকরো করিও অনর্থে ব্যয় করতে পারে না। কিন্তু এই তীক্ষ্ণ বুদ্ধির ভারসাম্য ও বিকারহীনতা ধরে রাখা ছিল চারুর পক্ষে সমস্যায়। তার জীবনে 3টি বাধা চিরকাল তার বিচার শক্তিকে বিদীর্ণ করেছে। প্রথমত, সমাজ তাকে সবসময় শুধু স্ত্রীলোক হিসেবেই দেখেছে। সমাজ তার কাজের বিচার তার বুদ্ধি বা মেধা দিয়ে নয়, বরং তার লিঙ্গ দিয়েই বিচার করেছে। দ্বিতীয়ত, তার আতপাগল স্বামী 20 বছরেও প্রাণত্যাগ না করায় বিগত 20 বছর ধরে প্রতিটি মুহূর্তে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করে গেছে। তৃতীয়ত, বয়স বাড়লেও চারুর একমাত্র ছেলের মাথা থেকে বুদ্ধি নামক জিনিসটার বিকাশ ঘটার কোনো লক্ষণই দেখা যায় না। ফলে তার নিজের মস্তিষ্ক, পরিশ্রম ও প্রখরতা সব যেন নিঃসঙ্গ ও অপূর্ণই রয়ে যায়। জীবনের শেষে চারু একেবারে মানসিকভাবে ক্লান্ত, ভীত আর অসহায় হয়ে পড়ে। তখন সে সম্পত্তির কাজের নামে নানা অদ্ভুত কাণ্ড কারখানা করতে থাকে। যেখানে কোনো বিপদই নেই সেখানে সর্বদা সাবধান হয়ে থাকে, আর যেখানে আসল সর্বনাশের সম্ভাবনা সেখানে প্রকাশ পেত তার উদাসীনতা। যাদের বিশ্বাস করা উচিত ছিল তাদের অবিশ্বাস করত, আর যাদের বিশ্বাস না করাই শ্রেয় তাদের উপরই ভরসা রাখত। শেষে তার হাতে কিছুই রইল না, না সম্পদ, না সম্পর্ক, না শান্তি। সে যেন নিজের অভিমান, নিজের গায়ের জ্বালায় সবার সঙ্গে অকারণে ঝগড়া করে যেত। অবশেষে বনমালীর সঙ্গেও তার লড়াই বাঁধল, কিন্তু আশ্চর্যভাবে বিবাদ করল না। চারুর বিয়ে হয়েছিল যখন তার বয়স 17। বনমালী তখন মাত্র 15 বছরের কিশোর মাত্র। চারুর শ্বশুর রামতারণ প্রতি শনিবার ব্যারাকপুরের গঙ্গার ধারে বাগান বাড়িতে আনন্দ করতে যেতেন। বনমালীর বাবা ছিলেন রামতারণের প্রতিবেশী, বন্ধু এবং অনুগত সঙ্গীও বলা যেতে পারে। রামতারণ গাড়ি থামিয়ে বনমালীর বাবাকে ডাকতেন এবং গাড়িতে তুলে নিতেন, আর বনমালীকে হেসে বলতেন, বৌমাকে পাহারা দিস বুনো। হ্যাঁ। রামতারণ হাসি ঠাট্টা করে কথা বললেও আসলে এটা কোনো পরিহাস ছিল না। সে শুধু নিজের পাগল ছেলের বউ বলে নয়, বরং নারী জাতির সতীত্ব নিয়েই গভীর অবিশ্বাস পোষণ করতেন। তাই কোথাও বেরোলে সে বাড়িতে পাহারাদার রেখে দিয়ে যেতেন। রামতারণ বুদ্ধিমান ছিলেন। সে দাসীকে জিজ্ঞাসাবাদ করে সবটা জেনে নিলেও
বিষয়টা প্রকাশ করতে চাইতো না। তাই বনমালীর মতো সরল ছেলেটাকেই বাড়িতে রেখে যেত, আর ফিরে এসে বুদ্ধি কাটিয়ে তার অনুপস্থিতিতে চারু কি করছে না করছে সব জেনে নিত। বনমালীর বাবা সব বুঝতেন, কিন্তু কিছু বলতেন না। এসব দেখে তিনি শুধুই হাসতেন। আর যদি জানতে পারতেন যে বনমালী নিজের মায়ের জন্য মন কেমন করছে বলে বাড়ি ফিরে এসেছে রামতারণের বাড়ির কাজে ফাঁকি দিয়ে, তাহলে ছেলেটার কান ধরে ভালো করে শাসন করতেন। চারুও সব বুঝত, কিন্তু অবুঝের মতো অকারণেই তার রাগটা গিয়ে পড়ত বনমালীর ওপর। তবুও সে বনমালীর খুব যত্ন নিত, তাকে ভালো খাবার খাওয়াতো, সারাদিন তার সঙ্গে গল্প করত, আর রাতে নিজের ঘরের পাশের ঘরে তাকে বিছানা করে দিত এবং মাঝখানের দরজাটা খোলা রাখত। এসব দেখে স্বামী রাগারাগি করলে চারু ভয়ে বলতো, আহ চুপ চুপ, বাবার হুকুম। রামতারণকে তার ছেলে এতটাই ভয় পেত যে স্ত্রীর এই কথা শুনে শান্ত শিশুর মতো ঘুমিয়ে পড়ত। কয়েক বছর পরে রামতারণ মারা গেলেন। তার মৃত্যুর সাথে সাথেই বাড়ির সেই কড়া ব্যবস্থাও বন্ধ হয়ে গেল, কিন্তু বনমালীর আসা যাওয়া বন্ধ হলো না। তবে বয়স বাড়ার পরে শহরে নিজস্ব বাড়ি বানালো বনমালী। তারপর থেকে তার আশাও কমে গেল। আজ বিপদে পড়ে চারু বনমালীর প্রতি অস্বাভাবিক খাতির দেখাতে বাধ্য হচ্ছে, কিন্তু এই বাড়তি খাতিরের কারণে প্রতিটি মুহূর্তে তার মন লজ্জায় অপমানে ভরে উঠত। তবু একদিন চারু বনমালীকে নিমন্ত্রণ করে, পাখা হাতে একদম কাছে বসে এমন সযত্নে খাবার তুলে দিল যে সেই যত্নে পাহাড়ের হৃদয়েও জল হয়ে যেতে বাধ্য। হাত পাখায় হাওয়া করতে করতে চারু বলল, ভগবানই সুবুদ্ধি দিয়েছিলেন, তাই বাগান বাড়িটা তোমার কাছেই বাঁধা রাখার কথা মনে হয়েছিল ভাই। আমার সব গেছে, যাকগে, মানুষের কপাল যেমন হয় আর কি। মাথা গুঁজবার জায়গাটা যে রইল, এই অনেক। খেতে খেতে বনমালী নিঃশব্দে একবার চোখ তুলে দেখল চারুর মাথার চুলের কালো রং ফিকে হয়ে এসেছে। এটুকু লক্ষ্য করে সে আবার নির্বিকার ভঙ্গিতে থালায় মন দিল। ইঙ্গিত পৌঁছেছে, আসল কথা তো বলা হয়ে গেল। এবার আরও একটু সুর নরম করে চারু বলল, কপির নিরামিষ ডালনাটা তোমার বোধহয় ভালো লাগছে না, তাই না? বেশ লাগছে। চারুর ছোট বোন পরি 1 মাসের ছেলে কোলে নিয়ে পাশেই বসেছিল। এতক্ষণ কথা বলতে না পেরে সে খুব অস্বস্তি বোধ করছিল। এবার সুযোগ পেয়েই সে বলল, এটা কিন্তু আপনি নেহাতি ভদ্রতা করেই বলছেন বনমালী দাদা। ফুলকপির ডালনা নিশ্চয়ই ভালো হয়নি। দিদিকে আমি কত করে বললাম আমি রান্না করি, কিন্তু দিদি আমাকে কিছুতেই রান্না করতে দিল না। না রান্না করেই ভালো করেছিস। ওই শিশুকে নিয়ে রান্না করলে খেতে মানুষেরই ঘেন্না লাগতো। ঘেন্না? বনমালী দাদা আমার রান্না খেতে ঘেন্না করবে? এই কথা যদি স্বয়ং বিধাতা এসেও নিজের মুখে বলতেন, তবু আমি বিশ্বাস করব না। আচ্ছা নে, না বিশ্বাস করলে না করিস। এখন চুপ কর, মানুষটার সঙ্গে দুটো কথা বলতে দে দেখি। আমিও তো কথাই বলছি দিদি। চারুর চোখ এবার রাগে দপ করে উঠল। বোনের দিকে সেই ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করল চারু। 20-22 হাজার টাকা খরচ করে সে পরীর বিয়ে দিয়েছিল। এই সময় সেই কথাটা মনে আসতেই চারুর রাগটা আরো বেড়ে গেল। এই কথাটা আজকাল চারুর মনের মধ্যে শুলের মতো বিঁধতে থাকে। পরীর ছেলেটা ঘুমিয়ে পড়েছে। দিদি উপস্থিত থাকলে বনমালীর কাছ থেকে সামান্য আমলও পাওয়া যাবে না। এই ভেবে এতক্ষণ ছেলেকে শোয়ানোর প্রয়োজন বোধ করে পরী উঠে দাঁড়িয়ে বলল, এমন করে তাকাচ্ছ কেন তুমি? আমার মুখে কি কিছু লেগে আছে নাকি? এই বলে বনমালীর দিকে তাকিয়ে একটা কৃত্রিম হাসি হেসে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। দেখলে দেখলে ভাই, দেখলে, শুনলে ওর কথা? আমি যেন ওর সমবয়সী বান্ধবী,
আর এই তো সেই দিন কাঁদতে কাঁদতে চিঠিতে লিখেছিল, দিদি আমাকে 100-5 টাকা পাঠিয়ে দিও দিদি। টাকার বেলায় দিদি দিদি, আর অন্য সময় আমি কেউ নই। ছেলে মানুষ বোঝে না কিছুই। বোঝে না নাকি? কচি খুকি তো সবই বোঝে। দিদির এখন টাকা নেই, এই কথাটাই সে বুঝতে পেরে এমন আচরণ করছে। আমি যে হুট করে 500 টাকা পাঠাতে পারিনি। বনমালী চুপ করে রইল। চারুও নিজের কষ্ট আর অভিমানে কিছুক্ষণ নীরব রইল। কারণ চারু আজ একজন প্রৌঢ়া, আর তার অন্যদিকে বসে আছে মধ্যবয়সী পাটের দালাল বনমালী। কিছুক্ষণ পর চারু আবার বলল, হ্যাঁ, যাকগে, যা বলছিলাম, ভাগ্যিস এই বাড়ি আর বাগান তোমার কাছে বন্ধক রাখার কথা মনে হয়েছিল। যদিও টাকার সময় পার হয়ে গেছে বলে যে তুমি নিশ্চয় বাড়িটা নেবে না, কিন্তু অন্য কারোর কাছে হলে তো সর্বনাশ হয়ে যেত। সেটা ঠিক, বাগান বাড়ি পরের হাতে চলে যেত। কিন্তু তুমি তো আমাকে বন্ধক রাখোনি চারু দিদি, তুমি বাড়িটা আমাকে বিক্রি করেছিলে। কি? বাড়ি বিক্রি করেছি আমি? কবে? দলিলের নকল একবার পড়ে দেখো। 30,000 টাকা নগদ, আর তার 5 বছরের সুন্দর দামে তুমি আমাকে বাড়ি বিক্রি করেছো। তুমি যদি নিয়মিত সুদ দিলে তবে বলতেই পারতে বাড়ি বন্ধক রাখা আছে। চারুর মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল। সে কিছুই বলতে পারল না। শেষে শুধু বলল, তুমি হাসছো তাই এসব বলছো। বনমালীর মুখের হাসি অনেকক্ষণ আগেই মিলিয়ে গিয়েছে। সে কিছু বলল না, কারণ তার জীবনের এক বড় শিক্ষা, এক কথা 2 বার বললে তার মূল্য কমে যায়। চারু আবার বলল, আমি বলি কি, 30 হোক কি 32 হোক, আমি তোমার দেনা তোমায় শোধ করতে পারছি না। আর বাড়ি দিয়ে তুমি কি করবে? তার চেয়ে বাড়িটা বিক্রি করে তোমার টাকা নিয়ে নাও, আর যেটা বাকি থাকে সেটা আমাকে দাও। তোমার 30,000 কেটে নিলে আমার যা থাকে তাই দিয়ে দেশে একটা ছোট বাড়ি বানিয়ে ফেলবো। জমি জমা 2-4 বিঘে আছে, তার আর খাজনা পাই না, ফসলও পাই না। নিজে থাকলে হয়তো একটা ব্যবস্থা হবে। এবার বনমালী খাওয়া থামালো। সে সাধারণত কিছুতেই বিশেষ অবাক হয় না, কিন্তু চারুর এই কথা শুনে সে যেন অবাক হচ্ছে এমন ভান করে বলল, তুমি বাড়ি বিক্রি করতে চাও? খেপেছো নাকি? কেন? তোমার টাকা তো তুমি পাবে। আমার টাকা চুলোয় যাক। রাগ করো না ভাই, আমি তো মেয়ে মানুষ, কিছুই বুঝি না। ভুবনের বাড়ি বিক্রি করার পরামর্শ তোমায় দিল কে? এসব বোকামি করো না, এখন সময়টা আমারও ভালো যাচ্ছে না। বাড়িটা বন্ধক রেখে কিছু টাকা ধার করেছি, একটু সামলে উঠলেই এই বাড়িটা ছাড়িয়ে নেব। তারপর? তারপর ভুবনের বাড়ি ভুবন ফিরে পাবে। এবার চারুর গলা বন্ধ হয়ে এলো। সে বলল, কিন্তু তোমার টাকা, তোমার 30,000 টাকা? ভুবনের কাছে জমা থাকবে। এই কথা শুনে চারু ভেঙে পড়ল। কে আর এমন প্রতিশ্রুতি বিশ্বাস করবে? আশাভঙ্গের দুঃখে চারু কাঁদতে লাগলো। কেঁদো না চারুদি, আমি কি তোমার পর? আগে তুমি আমাকে কত ভালোবাসতে। এই কথা শুনে চারুর কান্না হঠাৎ থেমে গেল। কারণ যদি বনমালী পরিহাস করে থাকে, এমন বিশেষ করে আগের কথা তুলে যদি ঠাট্টা করে, তাহলে সত্যিই আর কোনো আশা নেই। আমি যদি কোনোদিন তোমার মনে কষ্ট দিয়ে থাকি, যেন। তুমি আমার মনে কষ্ট দেবে কেন? না, মানে আমি দীর কথাই বলছি, যদি দিয়ে থাকি। ভুবন কোথায় চারুদি? ভুবন, ভুবন, একবার এদিকে শোনো তো বাবা। ঘর থেকে ভুবন থুপ থুপ শব্দ করে বেরিয়ে এলো। সে খুবই মোটা, তার গলায়
দুটি ভাঁজ আছে, মনে হয় শিগগিরই গালেও ভাঁজ পড়বে। এই ছেলেটাকে এত ভালোবাসে। চারু তো সত্যি অদ্ভুত মেয়ে মানুষ। মাসখানেক পরে পরি তার শ্বশুর বাড়ি ফিরে গেল। যাওয়ার সময় বলল, আচ্ছা দিদি, আর আসবো না। আরও 1 মাস পরে বনমালী তার বুড়ো মা, আশ্রিত লোকজন, দাস দাসী আর সমস্ত মালপত্র নিয়ে শহরের বাড়ি ছেড়ে চারুর বাড়িতে এসে উঠল। চারুর বুঝতে কষ্ট হলো না এরা সাময়িকভাবে আসেনি। চারু ফ্যাকাশে মুখে জিজ্ঞেস করলো, ওখানে কি তোমাদের অসুবিধা হচ্ছিল ভাই? অসুবিধা হলে এতদিন থাকতাম কিভাবে? ভাবছি পুরো বাড়িটা ঠিকঠাক করব আর ছাদে 2খানা ঘর তুলব। তাই মাস 2 তোমার এখানেই আশ্রয় নিলাম। আহা, আসবে বই কি, কেন আসবে না? বেশ করেছো। কিন্তু প্রায় 2 মাস পেরিয়ে গেল, তার মধ্যেও বনমালীর বাড়ির মেরামত শুরু হলো না। ছাদে ঘর তোলারও কোনো লক্ষণ দেখা গেল না। চারু চুপি চুপি খবর নিয়ে দেখল বনমালী তার নিজের শহরের বাড়িটি মাত্র 210 টাকায় ভাড়া দিয়ে দিয়েছে। এদিকে নিজের ঘরেই অতিথির মতো পর হয়ে গেল চারু। বনমালীর অঘোষিত কৃতিত্ব সদরের দরজা থেকে শুরু করে পেছনের গলিতে খিড়কির দরজায় পর্যন্ত পূর্ণ প্রসারিত হয়ে গেল। একদিন বনমালী জিজ্ঞেস করলো, কি চারুদি, কোনো অসুবিধা হচ্ছে নাকি? এ কথা শুনে চারুর অন্তর জ্বলে উঠল। না ভাই, কোনো অসুবিধা নেই। দেশে গিয়ে কিছুদিন থেকে আসতে চাইলে যেতে পারো, সাথে কেষ্টকে নিয়ে যেও। মাঝে মাঝে দেশে টেশে যাওয়া দরকার। দেশে কি আর আমার ঘর তোর আছে যে যাব? 6,000 খরচ করলেই বাড়ি উঠে যাবে। জমি তো আছে, খাজনা পাওনা, ফসল পাওনা সবই অন্য লোক লুটে নিচ্ছে। নিজে থাকলে তো এসব আটকাতে পারতে। জমি জমি কিছু কি আর আছে? আমার তো সবই গেছে। বনমালী তখনকার মতো স্তব্ধ হয়ে গেল। তার মা হেমলতা তীক্ষ্ণ স্বরে বললেন, হ্যাঁ রে, এই ওরা কি তবে যাবে না? কোথায় যাবে? যেখানে খুশি। আমাদের তা নিয়ে ভাববার প্রয়োজন কি? কদিন দেখ, তারপর স্পষ্ট বলে দিবি নিজেদের ব্যবস্থা যেন নিজেরাই করে নেয়। তাড়াতে পারবে না মা, ওসব আমার ধাতে নেই। নিজে যদি চলে যেতে চায় তো যাবে, না হলে থাকুক। কয়েকদিন পর বনমালী চারুর কাছে এসে বলল, শুনলাম তুমি নাকি তীর্থযাত্রায় যেতে চেয়েছো। আমাকে বললে না কেন চারুদি? তোমার সব ব্যবস্থা আমিই করে দিতাম। তোমার ধর্মকর্মে আমার বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। চারুর বুদ্ধি ভোঁতা হয়ে গেলেও সে এখনো এতটাও বোকা নয় যে ভুবনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। কারণ সে জানে বনমালীর মনের ভেতর কোনো নিষ্ঠুরতা নেই। সোজাসুজি কারোর মনে কষ্ট দেওয়া বনমালীর স্বভাব বিরোধী। হৃদয়ের পাথুরে পথে এক প্রস্থ মাটির আচ্ছাদন দিয়ে ফুল ফোটানোর চেষ্টা করাই তার স্বভাব। তাই তীর্থযাত্রার অপবাদ চারু অস্বীকার করেই দেয়। আমি তো তীর্থে যাওয়া নিয়ে কোনো কথাই বলিনি। ও আচ্ছা, মনে পড়েছে। মাসিমাকে বলেছিলাম এই শ্বশুর স্বামী তীর্থ ছাড়া আর কোথাও যেতে আমার মন চায় না। বনমালী একটা হাই তুলল। মেয়েদের অত বুদ্ধি তার প্রিয় নয়, তবু ভাবল দেশে গেলে ভুবনের কিছু ভালো হতো। কিন্তু ভুবনের সেই সামর্থ্য কোথায়? চারু তখন কাদা কাটা করতে উদ্যত। বনমালী আর কিছু না বলে বাগানের পথে হাঁটতে লাগলো। আর মনে মনে ভাবল, কি আর হবে, থাক। গ্রাম সমাজ এমনি ঘাড়ে চেপে বসে আছে, চারুদির ভার আবার কি এমন? কাকড় বিছানো পথের মাঝখান থেকে দুটো কচি ঘাস বেরিয়েছে দেখে বনমালী থেমে দাঁড়ালো। পকেট থেকে 1 টাকা বের করে 2 যমজ ভাইয়ের মতো একসঙ্গে চেপে ধরে
দুটোকে ঘাসে পিষে দিল আর মনে মনে ভাবল, আগে যদি চারুর টাকা না থাকতো। তারপর একদিন পরি বিধবা হয়ে কাঁদতে কাঁদতে দিদির কাছে এলো। ছেলেকে মাটিতে নামিয়ে রেখে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। দিদি গো দিদি, আমার কপাল পুড়েছে গো দিদি। কে আমায় এমন অভিশাপ দিল বলো তো? কে? চারু গলায় আঁচল পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল, কিন্তু হেমলতা ফাঁস খুলে দেওয়ায় সেই চেষ্টাও ছেড়ে দিল সে। তারপর মেঝেতে কপাল ঠুকে হাত কামড়ে চিৎকার করে ভয়ঙ্কর এক কাণ্ড বাঁধালো। শেষে নিজের ঘরে দৌড়ে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে বোঝা যাচ্ছিল সে আর গলায় ফাঁস দিচ্ছে না, কারণ ঘরের ভেতর থেকে তার একটানা প্রার্থনা শোনা গেল, আমাকে নিয়ে নাও, আমাকে নিয়ে নাও ভগবান, এবার আমায় নিয়ে নাও। বনমালী পরীকে সান্ত্বনা দিয়ে বলল, এমন করে ভেঙে পড়িস না পড়ি। ছেলের মুখ চেয়ে নিজেকে সামলা, ওঠ, ছেলেকে কোলে নে। এইভাবে কোকিয়ে কোকিয়ে কাঁদলে গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। কিন্তু হেমলতা এগিয়ে এসে বনমালীর সান্ত্বনার রাশ টেনে ধরলেন। এ সময় এইসব কথা বলিস না বনমালী। ওকে ওকে একটু কাঁদতে দে। শুনেছি ও শ্বশুর বাড়ির লোকজন খুব দজ্জাল। সেখানে কি ও একটু প্রাণ খুলে কাঁদতে পেরেছিল? এই শোকের সময় জোর করে কান্না চাপা দিলে উল্টো রোগ বাসা বাঁধবে। ওকে কিছুক্ষণ কাঁদতে দে। হেমলতার কথা যেন সান্ত্বনার আগুনে ঘি ঢালল। পরি আরও প্রবলভাবে কাঁদতে লাগলো। বনমালীর জন্য এ যেন দুর্ভোগের সীমা রইল না। সে কান্না একেবারেই সহ্য করতে পারে না, তবু উঠে সরে যেতে পারল না। কিন্তু পাছে পরির খারাপ লাগে ভেবে। ওদিকে চারুর ঘর থেকে কোনো শব্দ আসছিল না। ও মাসিমা, একবার আসুন, দিদি কি করছে একবার দেখুন। হেমলতা খোকাকে বনমালীর দিকে বাড়িয়ে দিলেন। এ ধর তো ধর, আমি দেখে আসি। না, আমি দেখে আসছি। তুই এখানে বস। বলেই পরীর ছেলেটাকে নিজের ছেলের কোলে একরকম ফেলে দিয়েই হেমলতা দৌড়ে চারুর ঘরের দিকে গেলেন। তিনি খোকাকে সঙ্গে নিতে চাননি, কারণ তাকে একটু পরই আবার ফিরে আসতে হতো, যা তিনি একেবারেই চান না। এই সদ্য বিধবার কান্নাকাটি, হাহাকার, এসব তিনি সহ্য করতে পারেন না। এছাড়া নিজের শরীরে সর্বদা অস্থির বাতের ব্যথায়, উত্তেজনায়, তার জন্য তা একেবারেই নিষেধ। অন্যের কপাল পড়ে দেখে তিনি কেন নিজের মাথা গরম করবেন? চারুর ঘরের দরজা ঠেলে তিনি বললেন, দরজা খোলো মা, দরজা খোলো। ওসব কি করতে আছে? মাথা ঠান্ডা রাখো। জানালার দিকে সরে গিয়ে হেমলতা ঘরের ভেতরে তাকালেন। যে দৃশ্য তিনি দেখলেন তাতে তিনি অবাক না হয়ে পারলেন না। চারুর শোক যেন শরতের হালকা মেঘের মতো কোথাও মিলিয়ে গেছে। সে ভুবনকে আদর করছে আর তার মাথায় কবিরাজি তেল মাখাচ্ছে। হেমলতা চলে গেলে পরি উঠে বসল। বনমালীর সামনে একাকান্তে তার লজ্জা লাগলো। মুখ থেকে এলোমেলো চুল সরিয়ে সে বলল, খোকাকে দিন, হাতটা বোধহয় ওর ভেঙেই গেল। তোদের ছেলেটা তো বেশিই হয়েছে। থাক, আপনাকে আর ঠাট্টা করতে হবে না। পরি পেছন ফিরে বসে খোকাকে বুকের দুধ খাওয়াতে লাগলো। এবার বনমালীর সেখান থেকে চলে যাওয়াই উচিত ছিল, তবু সে বসে রইল। পরি সম্পর্কে বনমালীর কখনো বিশেষ কোনো সচেতনতা ছিল না। সে তাকে সবসময়ই চারুর ছোট বোন বলেই দেখেছে। কিন্তু আজ বনমালী লক্ষ্য করল, বিধবার বেশে পরীকে যেন ছোটবেলার চারুর মতো দেখাচ্ছে। তার ব্যবহার, তার অনুভূতি, তার কথা বলার ধরন সবই যেন চারুর যৌবনকালের নকল। পড়ি, তোর ঘাড়ে কি লেগে আছে রে? কই কিছুই না। তুই কি পাউডার মেখেছিস? হ্যাঁ, মেখেছি, 100 বার মেখেছি। আপনি আমাকে কালো কেন বলেন? পরীর বৈধব্যের আঘাতে যেন চারুর মাথা আরো খানিকটা এলোমেলো করে দিল। মাত্র 40-এই তার চুলে এবার পাক ধরল।
কোমরে বাত ধরল আর পেটে বাড়ল অম্বলের সমস্যা। শোকের দগ্ধতা নাকি অম্বলের জ্বালা, এর মধ্যে যে কোন কারণে সর্বদা তার বুক জ্বালা করত সেটা বোঝার আর কোনো উপায় রইল না। হেমলতার কাছে চারু কেঁদে কেঁদে বলল, মাসিমা, আমার মতো দুরবস্থা যেন কোনো শত্রুরও না হয়। দিন রাত ভগবানের কাছে এই প্রার্থনা করছি, কোথাও কুল কিনারা নেই মাসিমা, আমি তো অকুলে ডুবেছি। হেমলতার মনে মনে বিরক্ত হলো, তবু মুখে বললেন, মাথা ঠান্ডা রাখো মা, আর কি করবে, মাথা ঠান্ডা রাখো। চারু মাথা ঠান্ডা রাখতে পারে না, খালি সাত পাঁচ ভেবে মাথা গরম করে। একদিকে নিজের ছেলের ভবিষ্যতের কথা ভেবেই সে অস্থির হয়, তার উপর আবার কচি বোনটাও ছেলেকে নিয়ে এসে ঘাড়ে চাপল। সে কোন দিক সামলাবে? চারু পরীকে জিজ্ঞেস করলো, কিছু রেখে গেছে? না। পোস্ট অফিসে, ব্যাংকে তোর নামে কিছুই রেখে যায়নি? কি রোজগার করতো যে রেখে যাবে? তুমিই বলো দিদি। মাস শেষে নিজের হাত খরচের টাকার জন্য শ্বশুরের কাছে গিয়ে হাত পাতত, সে কিনা আবার রেখে যাবে? আমি তো তোকে যা দিয়েছিলাম সব কিছু শ্বশুরের সিন্ধুকে গিয়েই ঢুকেছে, শুধু এই খাট আর পালঙ্কটা ছাড়া। তোর গয়নাও দেয়নি নাকি? আমি যে তোকে প্রায় 13-14 হাজার টাকার গয়না দিয়েছিলাম। কিচ্ছুটি আমাকে দেয়নি দিদি, সব নিয়ে নিয়েছে জানো। আমার আঁচল থেকে আমার চাবিটা পর্যন্ত কেড়ে নিয়ে নিজেই বাক্স খুলে শ্বশুর এসে সব বার করে নিলেন, এমনকি আমার খোকার গয়নাটা পর্যন্ত। কি ভয়ঙ্কর মানুষ রে বাবা! আর 2 মাস ওখানে দাঁতে দাঁত চেপে থাকতে পারলি না কেন? তারপর আমি দেখতাম কিভাবে পাওনা আদায় করে নিতে হয়। দিদি, ওরা ভীষণ খারাপ ব্যবহার করে, তাই সেখানে আর মন টিকলো না গো। থাকতে ভালো লাগেনি? মেয়েদের অত ভালো মন্দ লাগা নিয়ে সংসার চলে? যা, কালকেই ফিরে যা। যা দেখিনি, বুড়ো মরলে অন্তত খোকাকে কিছু না কিছু দিয়ে যাবে। মরলে দেবে? হাতের ছাই দিয়েও যাবে ছাই। 7 ছেলের একটাও রোজগার করে, তাদের দিয়ে যেতে হবে না? ও বাড়ি আমি আর যাচ্ছি না বাপু, ব্যাস। তাহলে তাহলে তোর ছেলেকে মানুষ করবে কে? তোর মুখে খাবার তুলে দেবে কে? আমি? আমার কি আর সেই দিন আছে পরি? আমার সেই দিন নেই। বনমালী তাড়িয়ে দিলে আমার নিজের ছেলেই খেতে পাবে না। আমাকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না দিদি। এই বলে মুখ ফিরিয়ে চলে গেল পরি। আমাকে নিয়ে তোমার ভাবনা লাগবে না দিদি। ভাবতে হবে না তো আমাদের বাড়িতে এসেছিলি কেন লো হারামজাদি? এরপর 3 দিন সে পরীর সঙ্গে চারুর কথা বন্ধ রাখলো, কিন্তু পরীর একটুও অনুতাপ না দেখে চারু নিজেরই হাত কামড়াতে লাগলো। পরি, এত জেদ করে লাভ নেই। না হলে কি হবে? তোকে তো আমি মানুষ করেছি। সবাই বোনকে মানুষ করে, তুমি কিন্তু একা নও। চারু এবার বনমালীর কাছে গেল। মেয়েটা নিজের সর্বনাশ করছে ভাই। সব কিছু ছেড়ে চলে এলে ওদেরই সুবিধে। ওরা ওকে কিছুই দেবে না, একেবারে বঞ্চিত করবে। আরে যাবে তো চারুদি, যাবে। 2 দিন যাক, ওকে একটু শান্ত হতে দাও। চারু আর কিছু বলার সাহস পেল না। পরের দিন পরি মুখ ভার করে বলল, দিদি, আবার আমার পেছনে লেগেছো, তাই তো? মানুষের ভালো করা সত্যিই উচিত নয়। তুই আবার কবে আমার কি ভালো করলি লো? এখানে আছো কার জন্য? হ্যাঁ, ভেবে দেখেছো একবারও? তোর জন্য না, তুই তো আমাকে দয়া করে থাকতে দিয়েছিস সেখানে। হ্যাঁ তাই। চট করে ঘুরে দুমদুম করে পা ফেলে পরি চলে গেল। চারু নিজের ঘরে গিয়ে দেওয়ালকে শুনিয়ে বলতে লাগলো, ওর জন্য আমি কিচ্ছু করব না, করব না, করব না, করব না। এই 3 সত্যি করলাম, নারায়ণ সাক্ষী, ভগবান সাক্ষী, দেখে নিও। কিন্তু বেশি দিন লাগলো না সত্যিটা বুঝতে।
বনমালীর খাওয়ার সময় চারু আগে যেত। এখন দেখা গেল পরিও যাচ্ছে, তারও ওপরে চারুর চেয়ে বেশি কাছে বসছে। চারুর পাখা এখন পরীর হাতে। চারুর কথা কেটে নিয়ে পরি বলল, খান খান, পেট তো ভরেনি এখনো। এত কম খেয়ে কি কেউ মানুষ বাঁচে নাকি? কাল আপনাকে পেঁপের ডালনা বানিয়ে দেব। আমি খুব ভালো বানাতে পারি, খেয়ে দেখবেন। চারু এমন কথা এমন ভঙ্গিতে বলতে পারে না, তাই অবাক হয়ে শুধু বোনের দিকে তাকিয়ে থাকে। দিদি, কি দেখছো? হাঁ করে তাকিয়ে আছো কেন বা? দুধটা এনে দাও, খাওয়া তো ওনার শেষই হয়ে গেল। উনি কি এখন উঠে গেলে তখন ভালো হবে নাকি? পরি যেন বনমালীর চারপাশে পুরোপুরি দখল করে ফেলে। যেখানেই বনমালী সেখানেই পরি। বনমালী চুরুট চাইলে পরি চুরুট নিয়ে হাজির। ওষুধ খাওয়ার সময় হলে পরি তা আগে থেকেই নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে হলে পরি ঠিক সেখানেই এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে বলে, স্নান করতে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখেই যাই আপনি কি করছেন। রাত্রে বনমালী বিছানায় গেলে পরি নিঃশব্দে এসে ঘরে জিজ্ঞেস করে, কি লাগবে বলুন। পাটা খুব কামড়াচ্ছে, কেষ্টকে ডেকে নিয়ে যা, আর কিছু চাই না। কেষ্টকে ডাকবেন কেন? আমি কি পা টিপে দিতে জানি না নাকি? অবশ্য পরি কখনোই পা টিপতে যায় না, অত বোকা নয় সে। কেষ্টকেই ডেকে দেয় আর বেরিয়ে যাওয়ার সময় বলে, আলোটা কিন্তু নিভিয়ে দিয়ে যেও কেষ্ট। পরি নিজের ছেলের দিকে তাকানোর সময়ই নেই। পরির বাচ্চা ছেলেটা ছিড়কোলে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে, মায়ের দুধ আর পায় না। এখন বনমালীর চারপাশে পরি এমনভাবে নিজের উপস্থিতি তৈরি করছে যে চারু যেন বাইরের মানুষ। সে কোন দিক দিয়েই ঠোকার পথ পায় না। চারু মনে মনে ভাবে, কি মেয়ে রে বাবা, এই মেয়ে দেখছি সর্বনাশ করেই ছাড়বে। একদিন গভীর রাতে প্রচণ্ড বৃষ্টি নামলো। তারপর শুরু হলো একের পর এক বাজ। আকাশ যেন ফেটে পড়ছে। চারুর মনে হলো, ওরি তো একা ঘুমাচ্ছে, ও নিশ্চয় খুব ভয় পাচ্ছে। চারু ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতি নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। ভাবলো পরীর একটু খবর নিলে ও নিশ্চয়ই খুশি হবে। যতই হোক বোন তো, কতদিন আর মুখ ফিরিয়ে থাকা যায়। তাছাড়া পরি বনমালীর ওপর যেরকমভাবে প্রভাব বিস্তার করেছে তাকে একটু সন্তুষ্ট রাখা এখন অবশ্যই জরুরি। বিদ্যুতের আলোয় গোটা বাড়িটা চমকে উঠে আলোকিত হয়ে হঠাৎ করে আবার গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে। চারু দ্রুত পা ফেলে বারান্দা পার করলো। পরীর ঘরের দরজাটা ভেজানো। চারু সামান্য ঠেলতেই দরজাটা সহজেই খুলে গেল। ঘরে দুপা ঢুকতেই চারু থমকে দাঁড়িয়ে গেল। অদৃশ্য যে তাকে কখনো দেখতে হবে তা চারুর কল্পনারও অতীত। এই দুর্যোগের রাতে পরি ভয়ে কাঁপছে। তার এমন ধারণা পুরোই ভুল। চারু দেখল ঘরে পরি একা নয়। বনমালীর বুকের কাছে পরি জড়সড় হয়ে বসে আছে। মনোযোগ দিয়ে তার কথার প্রতিটা শব্দ শুনছে। তবে এই আলিঙ্গন ভয়ের নয়, স্পষ্টতই সান্নিধ্যের নেশা। খোকার ছোট্ট বিছানাটা মেঝেতে নামানো। বিছানা থেকে গড়িয়ে পড়ে বনমালীর এক পাটি জুতা দুহাতে বুকের কাছে জড়িয়ে ধরে খোকা শান্তির ঘুম ঘুমিয়ে আছে। চারু মাথা থেকে পা অব্দি তীব্র জ্বালা অনুভব করলো। তার ইচ্ছে হলো একটা ভয়ানক চিৎকার করে বিছানায় ঝাঁপিয়ে পড়তে, পরীকে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে তার গলা টিপে তাকে একেবারে মেরে ফেলতে। একটা অদম্য অস্থির প্রেরণা অনুভব করলো সে। কিন্তু এই সংসারে কি সব কাজ করা যায় না? কিন্তু এবার সে কাকে কি বলবে? এটা তার বোনের শোয়ার ঘর, কিন্তু ঘরের মালিক তো বনমালী। বনমালীকে তো কিছুতেই কিছু বলা যায় না। আর পরীকে কিছু বললেও বনমালী নিজেই অপমানিত বোধ করবে। দারোয়ান দিয়ে আজ রাতেই যদি তাকে আর ভুবনকে বনমালী তাড়িয়ে দেয়, আটকাবে কে? ছেলের হাত ধরে এই দুর্যোগের রাতে সে যাবেই বা কোথায়? চারু আস্তে আস্তে ঘর থেকে বাইরে চলে গেল।
দরজা যেমন ভেজানো ছিল তেমনই ভিজিয়ে দিল। আকাশে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে চিড় খাওয়া বিদ্যুতের রেখা। চারু ভাবল, উফ, এ কি বিস্ময়ের ব্যাপার! পরে শেষ পর্যন্ত বনমালীকে জয় করেই ছাড়লো। এই তো সেই দিনকার কচি মেয়ে পরে কি এমন মূল্য দিয়ে সে বনমালীকে কিনে নিল যে তার পুরো ছেলের ভবিষ্যৎটাই সোনায় মুড়ে কাটানোর ব্যবস্থা হয়ে গেল। বনমালী এবার সারা জীবন অনুতাপ করবে আর পরীর ছেলের পিছনে টাকা ঢালবে। হয়তো ভুবনকে এই বাড়িটা না দিয়ে সে পরীকেই দান করবে। বলবে, ভুবন আর বাড়ি নিয়ে কি করবে চারুদি, তাই পরীকেই দিয়ে দিলাম। ঘরে গিয়ে খাটে বসে ছেলের গায়ে হাত রেখে চারু অনেকক্ষণ চুপচাপ ভাবল। চারু জানে যে তাকে যেতে আসতে দুজনকেই দেখেছে পাকটে। কাল যদি তাদের চোখে মুখে বিন্দুমাত্র লজ্জাবোধ না থাকে, তাহলে তার লজ্জা পাওয়ার কোনো কারণই থাকবে না। পরি তার কেউ নয়। এই যে এরকম দৃশ্য দেখার পরেও চারু যে তার দুটো চোখ উপড়ে নেয়নি, এই অনেক। পরি তার বোন হতে যাবে কোন দুঃখে? যে মেয়ে কপাল পোড়ায় 3 মাসের মধ্যে এমন কাজ করতে পারে, সে বাড়ির ঝিয়ের চেয়েও সে পর, অনাত্মীয়া। ওর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এই মনে মনে স্থির করে এক প্রতিজ্ঞা করে চারু। নিজের 18 বছরের ঘুমন্ত ছেলের মাথায় সস্নেহে চুমু খেয়ে চারু মেঝেতে তার বিছানার শয্যায় শুয়ে পড়ল। এ বাড়িতে পাপের বন্যা বয়ে যাক, তবু সেই ঘরখানাকে পবিত্র মনে করবে। যতদিন বাঁচে সুপুত্র এই ঘর ছেড়ে সে কোথাও যাবে না। যেমন বাইরে এমন বৃষ্টি হয়ে গেল, তবু তাদের গায়ে লাগলো না। বাইরে যত অন্যায় ঘটে চলুক না, ছেলের গায়ে তার ছোঁয়া লাগবে না। এই কথাটা বারবার মনে মনে ভেবেও চারু কিন্তু সারা রাত ঘুমাতে পারল না। পরীর ছেলেবেলার নানান ইতিহাস ছায়া ছবির মতো তার চোখের সামনে ভেসে আসতে লাগলো। বাপের বাড়ির গ্রামে পরি যখন ছেঁড়া ডুরে শাড়ি পরে ঘুরে বেড়াতো আর বিয়ের পর এখানে এসে পিঠে বিনুনি দুলিয়ে স্কুলে যেত, তখনকার কথা। অত আদরে কত যত্নে তাকে সে মানুষ করেছিল। সেই পরি যে আজ তার ভুবনের মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য এমনভাবে নিজের সর্বনাশ করল, সেই আকস্মিকতাও অসামঞ্জস্য সমস্ত রাত চারুকে জাগিয়ে রাখল। বনমালীকে ভালোবেসে অথবা যৌবনের অপরিতৃপ্ত অসংযত ক্ষুধায় অথবা নেহাতি ছেলে মানুষেতে যে পরি এই ভুল করে থাকতে পারে, চারুর মনে সে কথা ঘুণাক্ষরেও এলো না। যার বিয়ে হয়েছে, যে 3 বছর স্বামীর সাথে ঘর করেছে, বিশেষ করে যে তার বোন, তার মধ্যে এসব পাগলামি চারু কল্পনাও করতে পারে না। 40 বছরের জীবনে পরির মধ্যে কোনো আভিজাত্যের চিহ্ন সে খুঁজে পায়নি। যেদিকেই যেভাবে মানুষ পা ফেলুক না কেন, পিছনে নিশ্চিত কোনো না কোনো মতলব তো থাকে। বনমালীর 38 বছর বয়স হয়েছে। টাকা ছাড়া তার আর কি আছে যে তার টানে মেয়ে মানুষ লক্ষ্যভ্রষ্ট হবে? মানুষটা একটু অদ্ভুত, একটু গম্ভীর। প্রথম বয়সে মনে মনে চারুও তাকে একটু ভয় করত। মনে হতো তার ভেতরটা কি কারণে দুমড়ে মুচড়ে পাক খাচ্ছে। তার মনে বড়ই যন্ত্রণা। তখন বনমালী যুবক, তবুও চারু তার প্রতি নিজের মধ্যে কখনো আকর্ষণ বোধ আবিষ্কার করেনি। বনমালী তার কাছে আসার চেষ্টা, নির্বাক আবেদন, তার দু চোখের গভীর তৃষ্ণাকে সে যে কতবার অপমান করেছে তার কোনো হিসাবই নেই। তার সঙ্গে কথা বলার সময়ও কি সবসময় চারু পেত? পরিমতো মেয়েকে এত যত্নে এত স্নেহে মানুষ করেও চারু তার মনের শক্তি বা কৃতজ্ঞতার সামান্য প্রতিফলও পেল না। অসহায় রাগে চারু মনে হতে লাগলো, এর চেয়ে সেই যদি বনমালীর কাছে আত্মসমর্পণ করত, তাও বোধহয় ভালো ছিল। এরকম বিপদ ঘটার সুযোগ তাহলে পরি আজ করতে পেত না। চারুর জীবনে অন্ধ আবেগের কোনো স্থান ছিল না। সমস্ত জীবন তাকে সংসারের এলোমেলো বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করতে হয়েছে।
প্রথম জীবনে তার লড়াই ছিল অভাবের সঙ্গে আর গ্রামের 2-3টি যুবকের স্বভাবের সঙ্গে। বিয়ের পর তার লড়াই শুরু হয় ধন সম্পদ আগলে রাখার যুদ্ধ আর নিজেকে, নিজের স্বাধীন ইচ্ছেগুলোকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করা। এটার কোনোটাই খুব সহজ কাজ ছিল না। পুরুষ অভিভাবকের অভাবে সম্পত্তির ব্যবস্থা করতে তার যেমন সমস্যা হতো, অভাব স্বাধীনতার সঙ্গে পাগলা স্বামীকে খাপ খাওয়াতেও অবিরাম নিজেকেও শাসন করে চলতে হতো। হাতে টাকা, দেহে রূপ, মনে অতৃপ্ত যৌবন, এরকম ভয়ানক সমন্বয় ঘটেছিল বলেই সারা জীবন তাকে অনেক সমস্যাতে ভুগতে হয়েছে। তাই চারুর হৃদয়ের কতগুলো স্থান ভয়ানক শক্ত। পরদিন সকালে সে নিজে গিয়ে পরীকে ডেকে তুলল। কিছুই যেন ঘটেনি এমনভাবে বলল, নে ওঠ এবার, অনেক বেলা হয়েছে। পরী সাড়া দিল না। পায়ের বুড়ো আঙুলের দিকে চেয়ে চুপ করে শুয়ে রইল। খোকাকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসতেই চারু হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু তখনও আরেকজন বাকি। বনমালীকে চারু আবিষ্কার করলো বাগানে। এক মুহূর্তের জন্য তার হৃদয় কেঁপে উঠল। মনে পড়ল অতীতে এই বাগানে এক স্বপ্ন ধূসর সন্ধ্যায় বনমালী একরকম জোর করেই তাকে প্রায় চুম্বন করে বসেছিল। সেদিন যদি সে বাধা না দিত। গাছের ডাল থেকে টপ টপ জল পড়ছে। কতগুলো ফুলের গাছ নষ্ট হয়ে গেছে। কি বৃষ্টিটাই কাল হয়ে গেল। হ্যাঁ, বেশ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কদিন গরমে প্রাণটা হাঁসফাঁস করছিল। সে যাই হোক, বলি কি ভাই, আমি আজ একবার তারকেশ্বর যাব। খেন্টির মা 200 টাকা চেয়েছে, মেয়েকে নিয়ে কাশি যেতে চায়। তুমি যাবে ওদের সঙ্গে? কাশি যাওয়া আমার মাথায় থাক, তোদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না ভাই। খেন্তির মায়ের কি, যখন তখন ও যেখানে খুশি যেতে পারে, আমরা পারি নে। আমাদের মায়া মমতা আছে 20 বছর ধরে যার সঙ্গে। বলে চারু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারকেশ্বর রওনা হওয়ার আগে চারু বলে গেল, ভুবন রইল ভাই, একটু দেখো আর শোনো, কাল পরীর একাদশী। ওর বয়সে ওর একাদশী করার কি দরকার কে জানে। কারোর কথা শোনে না সেই মেয়ে, তাই তাকেই নাকি একটু মানে। ফলটল যদি খাওয়াতে পারে তো খুব ভালোই হয়। আগে চারুর নয়েব মশাই প্রথমে গিয়ে একটা আস্ত বাড়ি ভাড়া করে আসতো, তবে চারু তারকেশ্বর যেত। এবার সে সোজাসুজি যাত্রীনিবাসে গিয়েই উঠল। চারু প্রত্যেক দিন এই মানত করে, দেবতার কাছে পূজা দিল যে তার ফিরে যাওয়ার আগেই পরীর যেন কলেরা হয়ে মরে যায়। পরী যে আর বেঁচে থাকার কোনো দরকার নেই, দেবতাকে এই কথাটা সে খুব ভালো করে বুঝিয়ে দিল। আর বাকি রইল পরীর ছেলে। পরীর ছেলেকে সে মানুষ করবে। তৃতীয় দিন মন্দিরে পূজা দিয়ে যাত্রীনিবাসে ফিরে চারু দেখল একটা বউয়ের কলেরা হয়েছে। তাকে বিদায় করবার ষড়যন্ত্র আর যাত্রীদের পালাই পালাই রবে যাত্রীশালার সরগম। সকালেই বউটির সঙ্গে চারুর পরিচয় হয়েছিল। স্বামীর অম্বলের অসুখের জন্য ছেলে মানুষ দেওরকে সঙ্গে নিয়ে মরিয়া হয়ে সে ভগবানের কাছে ধর্ণা দিতে এসেছে। বউটির নাম কনক, বয়স অল্প। গুপথুপ করে পা ফেলে ওর চলার ভঙ্গি অনেকটা পরীর মতন। দেওর শিশুকে দুধ খেতে দেবে না বলে সকালে চারুর কাছে একটা পাথরের বাটি ধার করে এনেছিল। বউটির সাথে ঘনিষ্ঠতা হতে চারুর মিনিট 10 লাগলো বই কি। হ্যাঁ মাসিমা, তা কদিন থাকবেন আপনি? আজ নিয়ে হলো 3 দিন, আরও 5-6 দিন থাকবার ইচ্ছা আছে। এখন বাবা যা করেন। পরের কাছে পাগল ছেলেকে ফেলে এসেছি মা, থাকতে কি মন চায়? কিন্তু দেখি কটা দিন ছেলেকে কেমন যত্ন আত্তি করে। আমি চোখ বুঝলে ওদের কাছেই তো ওকে থাকতে হবে। বসো বাছা এখানে, তবে পা গুটিয়ে বসো না। বিছানাটা একটু নোংরা হয়ে আছে। তুমি বুঝি ভাবছো ছেলেকে ওরা কিভাবে রাখছে, ফিরে গিয়ে আমি তা কি করে জানবো? এতকাল জমিদারি চালিয়ে এসেছি,
আমার কি ওসব ভুল হয় বাছা? সে ব্যবস্থাও আমি করেই এসেছি। আমাদের পদ্মঝিকে 2টো টাকা দিয়ে এসেছি। সে চোখ দিয়ে সব দেখবে আর কান দিয়ে সব শুনবে। তারপর আমি ফিরলে আমায় সব বলবে। এখানে এসে চারু দুটো কথা বলে বাচ্ছে। বাড়িতে থাকলে তাকে ভাষার উপর একটু সংযম রাখতে হয়, কারণ সে জানে গ্রামের কে কি মনে করবে আর বুড়ি বা কি মনে করবে। আপনি তাহলে আছেন এখানে কদিন? আমার আমার দেওরকে একটু দেখবেন মাসিমা। বাবার দয়া হতে 2 দিন লাগবে নাকি 3 দিন, তার তো কোনো ঠিক নেই। একা কি করে থাকবে এখানে ভেবে বড় চিন্তা হচ্ছিল মাসিমা। তা হ্যাঁ, আপনি যখন আছেন তখন অবশ্য আর কনক একটু হাসলো, ওর শিশুকে ডেকে বলল, এদিকে এসো এসো এসো, মাসিমাকে প্রণাম করো। কাল কনক ঠাকুরের কাছে ধর্ণা দেবে ঠিক করেছিল, আর আজ তাদের এই বিপদ। ছেলে মানুষ শিশুটা একেবারে দিশেহারা হয়ে পড়েছে। যে যা বলছে তাই করতে গিয়ে কিছুই সে করতে পারছে না। এদিকে যাত্রীবাসের কর্তা একটা গাড়ি ডেকে এনে ক্রমাগতই বলছে, আরে যাও না হে ছোকরা, হাসপাতালে নিয়ে যাও না, সবাইকে মারবে নাকি? আচ্ছা বেয়াক্কেলে লোক বাবু তুমি, কথাটা জানাজানি হবার আগে আমাকে একবার বলতে নেই? দেখুন, আপনারা কেউ যাবেন না, কোনো ভয় নেই, আমি বলছি কোনো ভয় নেই। রোগী হাসপাতালে পাঠিয়ে এখনই প্রত্যেকের ঘরের চৌকাঠ থেকে চাল পর্যন্ত ডিসইনফেক্ট করে দিচ্ছি। আপনাদের যদি কিছু হয় তো আমাকে বলবেন তখন। হলে আর তোমায় বলে কি হবে বাপু? এই ধরনের প্রশ্ন করলে যাত্রীনিবাসের কর্তা চোখ লাল করে একেবারে তার দিকে তাকাচ্ছে, কিন্তু মুখে কোনো জবাব দিচ্ছে না। চারুর সঙ্গে চাকরকে গাড়ি আনতে পাঠালো। শিশুটি এতক্ষণ তাকে দেখতে পায়নি, এবার তার দিকে চোখ পড়ায় সে যেন আকুলে কুল খুঁজে পেল। শিশুটি বলল, মাসিমা দেখুন না, এরা জোর করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, আপনি একটু বলে দিন না। তা যাও না বাছা, হাসপাতালেই নিয়ে যাও। এখানে কি চিকিৎসা হয়? এখনো একজন ডাক্তার ডাকনি? করেছো কি? এক্ষুনি ডাক্তার ডেকে পাঠাও বাছা, তারপর অন্য কথা। বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বেরিয়ে এলো চাকর গাড়ি নিয়ে ফিরে আসার পর। তারপর শিশুটিকে ইশারায় কাছে ডেকে বলল, আমার পাথরের বাটিটা? বাটিটা তো বৌদি নোংরা করে ফেলেছে মাসিমা। কেন নোংরা করেছে? পরের জিনিস নিলে সাবধানে রাখতে হয় বাপু। আচ্ছা, যা করেছে বেশ করেছে, এবার বাটিটা দাও দেখিনি। একটু দাঁড়ান, ধুয়ে দিচ্ছি। দাঁড়াবার আমার সময় নেই বাছা। তোমাদের বাটি ধোবার জন্য গাড়ি ফেল করবো নাকি? যেমন আছে তেমনিই এনে দাও। শিশু আর কথা না বলে বাটিটা এনে দিল। চারু তার একখানা গায়ের কাপড় মাটিতে বিছিয়ে দিয়ে বলল, এতে দাও বাছা। অনেক পরত কাপড়ে বাটিটা সন্তপর্ণে জড়িয়ে পুটুলি করে চারু সেটা আলগোছে তুলে নিল। নিজের জিনিস ফিরিয়ে নিয়ে চোরের মতো কয়েকবার চারিদিকে তাকিয়ে শিশুটির হাতে 10 টাকার নোট গুঁজে দিয়েই সে পালিয়ে এলো। বাড়ি ফিরেই ধুলো পায়ে সবার আগে চারু পরীর হাতে পাথরের বাটি দিতে নির্মাল্য তুলে দিল। এ কি পড়ি, এক হাতে নয় 2 হাতে ধর। ছেলের মা তুই, তোর সাহস তো কম নয় পড়ি। কপাল ঠেকিয়ে এক্ষুনি খেয়ে ফেল। 2টো ভাত দিয়ে দিই দিদি। ভাত নয়, প্রসাদ, খা। চারু দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীর নির্মাল্য পান করা চেয়ে চেয়ে দেখল। তারপর বাটিটা নিয়ে স্নানের ঘরে সাবান দিয়ে সোডা দিয়ে কয়েকবার মাজল। নিজে 1 ঘন্টা ধরে স্নান করে এসে বেতের বাস্কেট থেকে দেবতার ফুল বার করে ভুবনের কপালে ছুঁইয়ে জিজ্ঞেস করল, তোকে সকলে ভালোবেসেছে তো ভুবন? আমি তো তোমার কাছে পালিয়ে যাচ্ছিলাম মা, কেষ্ট আমাকে ধরে আনলো কেন? আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল। কিরে পদ্ম, সকলের হাবসাব কেমন দেখলি বলতো এবার? সকলের ভাবসাব মন্দ নয়, আবার খুব ভালোও নয়, দুইয়ের মাঝামাঝি। পরি তোমার ছেলেকে ঠিক সময় মতো না হোক ডেকে খাইয়েছে, মায়ের জন্য হাউ হাউ করে কাঁদলে
ভোলানোর চেষ্টাও যে করেনি তা নয়, তবে ভুবনকে চোখে চোখে কেউ রাখেনি। কাল দুপুরবেলা ভুবনকে চুপি চুপি পালাতে দেখে কেষ্টকে দিয়ে ধরিয়ে এনেছিলাম। গোলমাল শুনে বাবু তো এসে তাকে কয়েক ঘন্টা ঘরে বন্ধ করে রেখেছিল। কি জানো মা, মা তো মাই হয়, মায়ের মতো যত্ন কি আর কেউ করে? আমি চিরকাল বাঁচবো না পদ্ম, তখন কি হবে? মারধর করেনি তো কেউ? ধরে আনার সময় কাল কেষ্ট বুঝি ভুবনকে একটু মেরেছিল, কিন্তু পদ্ম সে কথা গোপন করে গেল। না, মারধর কেউ করেনি। চারুর পুরো নাম চারু দর্শনা, আর পরীর পুরো নাম পরীরানী। এগুলো যে কেবল নাম তা নয়, মানানসই নাম। আজ সারাদিন বিনা কারণেই পরীকে চারুর বিশেষভাবে সুন্দরী দেখাচ্ছিল অপরূপ, অভিনব। পরী যতবার তার লাল করা ঠোঁট দুইটি ফাঁক করে হাসছিল, ততবারই চারুর সর্বাঙ্গে একটা শিহরণ বয়ে যাচ্ছিল। শরীরটা চারুর ভালো লাগছিল না। সে সকাল সকাল শুয়ে পড়ল। একটা আশঙ্কা সে কোনো মতেই মন থেকে দূর করতে পারছিল না, যে আজ রাত্রেই যদি পরীর কলেরার লক্ষণ প্রকাশ পায়, ভুবনকে কোথাও সরানোর সময় পাওয়া যাবে না। তারকেশ্বরের সেই বউটির ভেদ বমির কথা মনে করে চারুর গা ঘিনঘিন করতে লাগলো। মনে হলো একটা নোংরামির মধ্যে সে শুয়ে আছে। এই বিছানাটা অপবিত্র, অশুচি। সম্ভবত মনের ঘৃণাতেই খানিক পরে চারুর বমি পেল, আর খানিকক্ষণ পরে সে প্রথমবার বমি করল। একবার বমি করেই তার মনে হলো সমস্ত শরীরের রস শুকিয়ে গেছে। বমির শব্দে পড়ি উঠে এলো। চারু কেঁদে উঠে তাকে বলল, ও পরি, আমার কলেরা হয়েছে, বনমালীকে ডাক শিগগির। বনমালী উঠে আসলো। ডাক্তারকে ফোন করা হলো। ডাক্তার এলো প্রায় 1 ঘন্টা পরে। ইতিমধ্যে চারুর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। বিড়বিড় করে আপন মনে কি যে সে বকতে লাগলো, কেউ তার মানে বুঝতে পারল না। মানে বুঝুক আর না বুঝুক, বনমালী বার কতক তাকে শুনিয়েই দিল যে ভুবনের জন্য তার কোনো ভয় নেই, ভুবনের ভার সেই নেবে। পরীর মনে হলো এবার তারও কিছু বলা দরকার। ভুবনকে আমি চোখে চোখে রাখবো দিদি, চোখের আড়াল মোটেই করবো না কখনো। কিন্তু মরে গেলেও চারু কি পরীর একটা কথাও বিশ্বাস করবে? 40টা বছর সংসারে থেকে মানুষের কাছে সে যে শিক্ষা পেয়েছে, তা শুধু মৃত্যু কেন, তারও বোধহয় ক্ষমতা নেই যে সেসব শিক্ষা সে ভুলে যাবে। কদিন পরী খুব কাঁদল। দিদি আমায় বড় ভালোবাসতো। এই কথা যে বনমালীকে সে কতবার শোনালো তার ইয়ত্তা নেই। বনমালী সভয়ে তাকে এড়িয়ে চলতে লাগলো। তখন পরী সভয়ে কান্নাও বন্ধ করল এবং সুরও বদলে বলল, একদিনের তরে সুখ কাকে বলে জানেনি সে। তারপর ওই তো ছেলে, গিয়েছে না বেঁচেছে? শরীরও ভেঙে গিয়েছে। হ্যাঁ, অম্বলের অসুখটা হওয়ার পর থেকে একরকম মরার দিকেই এগিয়ে গেলে। অথচ একটু যত্ন হয়নি। না, যত্ন নিলে তবে তো। তেমন মানুষটাই ছিল না দিদি। সকলের সেবাই করে গেছে প্রাণপণে। পরের জন্য খেটে প্রাণটা দিয়ে দিল, বড় ঘা খেয়ে গেল। আমাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, জানেন? কি বলেন? হলে না কেন? বাহ, বেশ। আমি হলাম মেয়ে মানুষ, আমাদের কি অত হিসেব থাকে নাকি? আপনি এলেই আমরা বিশ্বব্রহ্মাণ্ড ভুলে যাই, আবার সাবধানে থাকবো। তাই নাকি? চারুর মৃত্যুর পর বনমালী দিনে অথবা রাত্রে কখনো আর পরীর ঘরে আসেনি। তাই পরীর দুর্ভাবনার সীমা ছিল না। চুলে সেদিন পরী অল্প একটু তেল দিল। এলোমেলো চুলে একটু স্নিগ্ধ রুক্ষতায় ভালো মানায়। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবার পর বাটিতে পাতলা করে আলতো গুলে গায়ে লাগিয়ে সিল্কের রুমাল দিয়ে মুছে নিল।
ছোট একটা পান সাজিয়ে মুখে নিয়ে একটু চিবিয়ে ফেলে দিল। তারপর বনমালী বেড়াতে যাওয়ার সময় তার সামনে একটু হাসল। শোনো, আমার কাছে এসো, কানে কানে একটা কথা বলি। একটা ফিডিং বোতল এনো, আমার জীবন মরুভূমি হয়ে গেছে। আনবে তো? আনবো। পদ্মর কাছে থেকো, ভারী কাঁদছে পড়ি। পদ্ম কি ইচ্ছে করেই কাঁদায়? পদ্মর কাছে না দিলেই হয়। আমাকে সেজেগুজে ফিটফাট থাকতে না বললেই হয়? বনমালী তার গালে একটা টোকা দিয়ে বলল। না সাজলেই তোকে ভালো দেখায় পড়ি। বনমালী চলে গেলে পরি ছুটে গিয়ে পদ্মঝির কাছ থেকে খোকাকে ছিনিয়ে নিল। চোখ পাকিয়ে বলল, তোকে না 500 বার বলেছি বাবুর ধারে কাছে খোকাকে নিয়ে যাবি না। বাবু নিজেই আমাকে ডাকলো গো, বলল খোকাকে আনতো পদ্ম। ভয়ে মরি যে দিদিমণি। মরণ তোমার, ভয় আবার কিসের? তা যাই বলো, বাবুকে আমি বড্ড ডরাই বাবু। দেখলে বুকের মধ্যে যেন ঢিপ ঢিপ করতে থাকে দিদিমণি। এত দূর থেকে বাবুকে আমি গড় করি বাবু। আচ্ছা আচ্ছা, বেশ করিস। তো তারপর কি হলো বল? তারপর ভয়ে ভয়ে খোকাকে তো নিয়ে গেলাম। বাবু কোলে নিল, আদরও করলো, চুমু পর্যন্ত খেলো। তারপর বলল, বেশ ছেলেটা, না রে পদ্ম? লজ্জায় মরি দিদিমণি, লজ্জায় মরি। বনমালী বেরিয়ে ফিরতেই পরি বলল, আচ্ছা, পরের ছেলেকে তুমি এত ভালোবাসলে কি করে বলো তো? তোমার হিংসে হয় না? না, ও দুদিনের জন্য এসেছে, ওকে আবার হিংসে করবো কেন? বরং তোর ছেলে বলেই বেশি ভালোবাসি। পরীর মুখ শুকিয়ে গেল। এ কি পরিণাম! সংক্ষিপ্ত ও সাংঘাতিক। আয়না কি প্রতিদিন তাকে মিথ্যে বলছে? বনমালীর সেই উগ্র আবেগময় ভালোবাসা এরই মধ্যে উবে গেল কি করে? আজন্ম ধরে আয়নার পরি নিজেকে দেখলেও নিজেকে প্রতিদিন নতুন লাগে তার। নিজের রূপ ও যৌবনের একটা অভিনব ভঙ্গিমা আজও সে প্রতিদিন আবিষ্কার করে। আর বনমালীর কাছে এর মধ্যে পুরনো হয়ে গেল। মাথায় না তুলে বনমালী তাকে কোথায় নামিয়ে দিতে চাইছে? পরীর বুক দুরু দুরু করতে লাগলো। তার পাপের সমান অংশীদার তখনও চোখের আড়ালে চলে যায়নি। বনমালীর দিকে তাকিয়ে দেখে পরীর মনে হলো পদ্মঝি খুব একটা মিথ্যে বলেনি। বনমালীকে সেও কম ভয় পায় না। অবস্থাকে অতিক্রম করে যাওয়া বনমালীর চিরদিনের স্বভাব। জীবনের কোনো স্তরেই একটা সংক্ষিপ্ত সময়ের জন্য ছাড়া তাকে নিজের করে রাখতে পারেনি কেউ। জীবনের বৈচিত্র্যগুলো বনমালী দ্রুত গতিতে সমগ্রভাবে আয়ত্ত করে নেয়। তার উপভোগ যেমন প্রখর, তেমনই অধীর। স্থূল হোক সূক্ষ্ম হোক, জীবনের রস বস্তুকে সে তাড়াতাড়ি জীর্ণ করে শ্রান্ত হয়ে পড়ে। তাকে কেবল জব্দ করেছিল চারু। চারু ছিল তার প্রথম বয়সের নেশা, অদম্য, অবুঝ, বহুকাল স্থায়ী। যে বয়সে নারী দেহের সুলভতা সম্বন্ধে তার প্রথম জ্ঞান জন্মায়, নারীমণির দুর্লভতায় প্রথম হতাশা জাগে, চারুকে বনমালী সেই বয়সে দেহ মন দিয়ে চেয়েছিল। চারু রীতিমতো তাকে নিয়ে খেলা করত, ওষুধের ডোজে আশা দিয়ে তার প্রেমকে বাঁচিয়ে রাখত এবং প্রাণপণে এই উন্মাদনা উপভোগ করত। বনমালীর এক গ্লাসে পেট ভরানোর ইচ্ছেটা ক্ষুধার্ত বন্য জন্তুর মতো চারুর দুর্ভেদ্য সাবধানতা ঘুরে পাক খেয়ে মরত দিনের পর দিন, মাসের পর মাস। পরীর রূপ আছে, কিন্তু চারুর মতো প্রতিভা নেই। তাই বনমালীর পাক খাওয়া মনকে সে বেশি দিন নিজের করে রাখতে পারল না। তার নদীতে হাঁটু ডুবিয়েই বনমালী পার হয়ে গেল। সে তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারল না। পরী তার ঘরে সযত্নে বিছানা করে রাখে। বালিশের নিচে জুঁই আর বেলফুল রেখে দেয়, কিন্তু যার জন্য ফুলগুলো হাঁপিয়ে হাঁপিয়ে চাপা গন্ধ বেরোয়, সেই আসে না। সোজাসুজি নিমন্ত্রণ করার সাহস পরীর নেই। জানালায় বসে সে শুধু কাঁদে।
এখন প্রকৃত বর্ষাকাল। প্রতি রাত্রেই প্রায় বৃষ্টি নামে। গাঢ় ভিজে অন্ধকারে বিবরবাসিনী নাগ কন্যার মতো পরি ফুলে ফুলে নিঃশ্বাস নেয়। খোকা কাঁদে, কোকিয়ে ওঠে, তার গলা ভেঙে আসে। ক্লান্ত হয়ে একসময় সে ঘুমিয়ে পড়ে। পরীর সারা শব্দ নেই। খানিকক্ষণ পরে খোকার মুখের ওপর ঝুঁকে মন্ত্রোচ্চারণের মতো বলতে থাকে, শোধ নিস, শোধ নিস, হ্যাঁ হ্যাঁ তাতেই হবে, ছাড়বি কেন, শোধই নিস। তারপর অদম্য রাগে খোকার দুই কান ধরে সজোরে ঝাঁকিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, কেন তুই এলি, কেন তুই এসেছিলি হারামজাদা, কেন? গভীর রাতে দরজা খুলে সে বাইরে গেল। প্যাসেজের আলো নিভিয়ে অন্ধকারে বারান্দা ও বারান্দা ঘুরে বেড়ালো। ঘরে ঘরে উঁকি দিল। বনমালীর ঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকলো। একদিন রাতে ঘোরাঘুরির সময় ভুবনের ঘরে উঁকি দিয়ে পড়ি দেখল বিছানায় উপুর হয়ে সে অঝরে কাঁদছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা সে খানিকক্ষণ উপভোগ করল। পরি চিরদিনই দুঃখী, অন্যের দুঃখ দেখলে সে আনন্দই পায়। তারপর পা টিপে টিপে গিয়ে বনমালীকে ডেকে তুলল। ভুবন কিরকম করছে একটা, দেখবে চলো। কিরকম করেছে? কাঁদছে আর ছটপট করছে। অন্ধকারে পরি একটু বনমালীর গা ঘেঁষিয়ে আসলো। প্যাসেজের আলো নিভিয়েছে কে? আমি। বনমালী সুইচ টিপে আলো জ্বালালো। দেখো তো কি করলে, নিভিয়ে দাও। ঘরে যাও বলে ভুবনের ঘরের দিকে এগিয়ে গেল। রাগে ক্ষোভে আত্মহারা পরি আলোর নিচে দাঁড়িয়ে রইল। বনমালীর পাশের ঘরখানা হেমলতার। তিনি দিনের বেলায় বিছানায় শুয়ে থাকেন বলে রাতে বিছানায় শুয়ে আর ঘুমন না, বসে বসে ঝিমুন। বারান্দায় তার কথা শুনে তিনি বাইরে আসলেন। কে রে, পড়ি নাকি? তা এই বনমালীর ঘরের সামনে দাঁড়িয়ে তুই কি করছিস পড়ি? মরণ তোমার, বেহায়া মেয়ে কোথাকার। পরি তখন যে কাজ করে বসলো তার অর্থ উদ্দেশ্য পুরোটাই পরিষ্কার। সে চট করে বনমালীর ঘরে ঢুকে দরাম করে দরজাটা বন্ধ করে দিল এবং স্তম্ভিত হেমলতা নড়ার শক্তি ফিরে পাওয়ার আগেই বনমালীর একটা চাদর গায়ে জড়িয়ে তার পাশ কাটিয়ে ছুটে নিজের ঘরে চলে গেল। হেমলতা শূন্যকে সম্বোধন করে বলল, এ কি কাণ্ড মা, হ্যাঁ? পরের দিন কোনো রকমে চুপ করে থেকে তার পরের দিন হেমলতা ছেলেকে অনুরোধ করলো, পরীকেও শ্বশুর বাড়ি পাঠিয়ে দে বনমালী। দেব, এখন থাক। পরীকে এখন সে অবহেলা করছে। অমন সুন্দর একটা পুতুলের আবল তাবল নাচ দেখতে তার ভারী মজা লাগছে। এই অবস্থাটি অতিক্রান্ত না করে বনমালী তাকে কোথাও পাঠাবে না। হেমলতা অত জানেন না, তবুও তিনি আবার বলেন, না বাবা, পাঠিয়ে দে। স্বামী থাক বা না থাক, স্বামীর ঘর তো আছে, কেন পরের বোঝা ঘাড়ে করে নিয়ে আছিস বল বাপু? দুটো খায়, ও আবার বোঝে কি মা? হেমলতা আর কিছু বলার সাহস পেলেন না। ডাইনির মায়া থেকে ছেলেকে কেমন করে উদ্ধার করবেন শুয়ে শুয়ে তাই ভাবতে লাগলেন। কবিরাজের মাথা গরম না করার উপদেশটা পর্যন্ত তার স্মরণ রইল না। দুদিন পরে আবার বললেন, যার আগি মানুষ তুই, তোকে বলতে সাহস পাই না বাপু, কিন্তু কিন্তু চোখ মেলে তো এই আর দেখা যাচ্ছে না বনমালী। কি হয়েছে? রাগের মাথায় কিছু করে বসবি না বল। না, আমার রাগ হবে না, বলো। পরীর স্বভাব চরিত্র ভালো নয় বনমালী। ওই মেয়ে মিটমিটে শয়তান। ওই শ্রীধরের ভাইটা আসে না, ওই যে রোগা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল। জানি, আমার চিঠি টাইপ করে। আমি নিজের চোখে দেখেছি বনমালী। দুপুরবেলা সেদিন ছেলেটা চোরের মতো পরীর ঘর থেকে বেরিয়ে এসে এদিক ওদিক চেয়ে নিচে নেমে গেল। কবে? এই পরশু। পরশু তো? আমি তখন পরীর ঘরেই ছিলাম।
টাইপ করার জন্য। শ্রীধরের ভাই একটা দরকারি চিঠি নিতে এসেছিল। মানুষকে এত সন্দেহ করো না মা, পড়ি সেরকম নয়। হেমলতার মাথা ঘুরতে লাগলো। তার মিথ্যার পাশে ছেলের মিথ্যে এসে দাঁড়ানো মাত্র মুখোশ খুলে গেল, গোপন সত্য প্রকাশ হয়ে গেল। লজ্জার আর সীমা রইল না। বনমালী চলে গেলে তিনি ভাবলেন বাহাদুরি করতে যাওয়ার এই শাস্তি। চুপচাপ থাকলেই হতো হয়তো। 38 বছরের লাখপতি ছেলের ভালো করতে যাওয়া কি তার সাজে? এদিকে বনমালীর স্বাভাবিক সংযত নির্মমতায় পরি পাগল হয়ে উঠল। পরি কিছুতেই বুঝে উঠতে পারল না কেন এরকম হলো। বনমালীর অমন উদ্দাম কামনা তুবড়ির মতো জ্বলে উঠে এমন অকস্মাৎ কেমন করে নিভে গেল, কিছুই সে বুঝতে পারল না। পরি খালি দিনরাত বনমালীকে আগের অবস্থায় ফিরে আনবার চিন্তা করতে থাকল। ভাবে অভিমান করে গম্ভীর হয়ে থাকব, যেন কিছুই হয়নি, এমনিভাবে হেসে খেলে কাটাবে দিন। নাকি কারুর দিকে একটু ঝুঁকবে, একদিন রাত দুপুরে ঘরে গিয়ে পাগলের মতো ঝাঁপিয়ে পড়বে নাকি? পায়ে ধরে যে দোষী করে থাকুক না কেন তার জন্য ক্ষমা চেয়ে নেবে। এর মধ্যে শেষ কল্পনা দুটিকে সে কাজে পরিণত করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। দিন দিন পরি শুকিয়ে যায়। তবে ভুবনকে এখন বনমালী খুব ভালোবাসে, অন্তত তার ভাব দেখে তো তাই মনে হয়। কেষ্টকে সে অন্য কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছে। ভুবনকে সর্বদাই সে চোখে চোখে রাখবে। খাওয়ার সময় বনমালী ভুবনকে কাছে খেতে বসায়, প্রায়ই তাকে সঙ্গে নিয়ে মোটর গাড়ি চেপে বেড়াতে যায়। অবসর সময়ে তাকে কাছে ডেকে তার সঙ্গে কথা বলে, তাকে নানান বিষয় শেখাবার চেষ্টা করে। তার বুদ্ধির জড়তা বিনষ্ট করবে এই তার ইচ্ছে। কাজের মতো একটা কাজ পেয়ে বনমালী ভারী খুশি। ওকে চারুদি বোকা করে রেখেছিল, আসলে ও বোকা নয়। আগে থাকতে আমার হাতে পড়লে এতদিনে ও ছেলে মানুষ হয়ে যেত। খোকাকেও তুমিই মানুষ করে দিও। বনমালীর প্রতি ভুবনের আনুগত্য অদ্ভুত। হেমলতার জ্বর হয়েছে, তিনি আর বাঁচবার আশা করেন না, তাই প্রাণপণে ছেলের সেবা আদায় করে নিচ্ছেন। বনমালী বলে, অফিসে একটু কাজ আছে মা, যেতে হবে। আমায় চিতায় তুলে দিয়ে যাস। মাথার কাছে বসে বসে বিরক্ত হয়ে বনমালী বিকালে বাগানে পায়চারি করে। এদিকে ভুবন বারবার হলঘরের বড় ঘড়িটার দিকে তাকিয়ে থাকে। একবার সে যেন কি দেখে ভয়ানক চমকে ওঠে। এইমাত্র সে দেখে গেল 5:20 হয়েছে। এর মধ্যেই 6:30 বেজে গেল কি করে? ঘড়ির ডায়ালটা ভালো করে দেখার চেষ্টা করতে গিয়ে ভুবনের প্রকাণ্ড দেহটা বিহ্বল প্রশ্নের ভঙ্গিতে পেছন দিকে হেলে যায়। তারপর এক সময় সে তার ভুল বুঝতে পারে। ঘড়ির বড় কাঁটা আর ছোট কাঁটার মধ্যে গোলমাল করে ফেলেছে সে ভারী মজা পেল তার কাণ্ড দেখে এবং হেসে ফেলল। হাতের মুঠো তুলে ঘড়িটাকে শাসন করে বলল, ভেঙে ফেলে দেবো পাজি কোথাকার। ঘড়িতে 6টা বাজতে দেখে সে বাগানে ছুটে যায়, বলে, মামা, ও মামা, 6টা বাজলো মামা। বনমালী এবার এক প্রকার অভূতপূর্ব অনুভূতি হয়। 6টার সময় হেমলতাকে ওষুধ খাওয়াতে হবে, কিন্তু সময় মতো ডেকে দেওয়ার কথা ওকে সে কিছুই বলেনি। যাকে বলেছিল সে হয়তো কারোর সঙ্গে গল্পে মেতে আছে, কিন্তু অন্যকে দেওয়া আদেশও ভুবন ভোলেনি। ভুবন তা কাঁটায় কাঁটায় অক্ষরে অক্ষরে পালন করেছে। কেন করেছে? তাকে একটু খুশি করার জন্য, কোনো প্রত্যাশা করে নয়, কোনো মতলব হাসিল করার জন্য নয়, শুধুই তাকে খুশি করার জন্য, শুধুই এই জন্য। ভুবনকে সে যে ভালো বলেছে সেটা অকারণে নয়। ভুবনের নিষ্কাম প্রেম ছাড়া আরো একটি কারণও আছে। চারুর জন্য যখন পরি কেঁদেছে, তার কান্নায় বনমালী বিরক্ত হয়েছে। চারুর জন্য ভুবনের শোক একবার দেখেই বনমালীর মনের শোকের ছোঁয়া লেগেছিল।
আহত পশুর মতো ভুবন মাঝে মাঝেই মায়ের জন্য ছটফট করে কাঁদে। সেই কান্না দেখে বনমালীর শুষ্ক তৃণহীন জগতে এক পশলা বৃষ্টির আগমন ঘটে। পরীর সামনেই একদিন সে ভুবনকে বলল, একটা বাড়ি নিবি ভুবন? নেব মামা। আচ্ছা, তোকে একটা বাড়ি লিখে দেব। যদিও সেটা এই বাড়িটা অবশ্য নয়, শ্যামবাজারের একটা ছোট বাড়ি সম্প্রতি এক প্রকার বিনামূল্যেই বনমালীর হাতে এসেছে। সেই বাড়িটা দান করার কথাই বনমালী ভাবছিল, কিন্তু পরি তো তার মনের খবর রাখে না। সে ভাবল ভুবনকে বনমালী এই বাড়িটাই দিয়ে দেবে। একদিন মিথ্যে করে চারুকে সে যে কথাটা বলেছিল আজ তা সত্যি পালন করবে। পরির বুকের মধ্যে জ্বালা করতে লাগলো। খোকাকে অনেকক্ষণ বুকে চেপে রেখেও সে জ্বালা তার কমল না। সারাদিন তার মেজাজ রুক্ষ হয়ে রইল। বনমালীর আশ্রিতাদের মধ্যে সকলের চেয়ে নিরীহ খেন্তির মাকে এমন অপমানই সে করল যে গৃহপালিত কুকুরের মতো অপমান জ্ঞানহীন সেই নারীটা কেঁদে ফেলল। তারপর পদ্মঝির সঙ্গে পরীর ঝগড়া হয়ে গেল। বিকালে বিনা অপরাধে কেষ্টকে সে তার পায়ের ঘাসের চটি ছুঁড়ে মারল এবং পঞ্চমী তিথিতে একাদশী করে গভীর রাত্রে পাগলের মতো বনমালীর বন্ধ দরজার সামনে মাথা কপাল কুটে এসে ঘুমন্ত ছেলেটাকে হ্যাচকা টানে কোলে তুলে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য তার কচি গলাটা সজোরে টিপে ধরল। কিছুক্ষণ পর গলা ছেড়ে দেওয়ার পর কাস্তে কাস্তে খোকার বমি করে ফেলল। পরদিন দেখা গেল খোকার গলা লাল হয়ে গেছে এবং কাঁদতে গিয়ে সে শব্দ বার করতে পারছে না। কি করে এমন হলো দিদিমণি? বাবুর কীর্তিপদ্ম অন্ধকারে সেরে যাবে। আমি ভাবলাম প্লেগ। বেড়ালটার হয়েছিল এখনই। দেখে তো আমি ঘেন্নায় মরি দিদিমণি। গলা জুড়ে ঘা রক্ত পুঁজে, ছি 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 ছি। কয়েকদিন পর হেমলতার অসুখ হঠাৎ বেড়ে যাওয়ায় তাকে নিয়ে বনমালী সারাদিন ব্যস্ত থাকল। দুপুরবেলা পরি চুপি চুপি ভুবনকে বলল, মায়ের কাছে যাবি ভুবন? মায়ের কাছে যাব 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 যাব। এক কাজ করতে হবে, জামা গায়ে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গলিতে দাঁড়িয়ে থাকবি। যা, আমি যাচ্ছি। গাড়িতে চাপিয়ে তোকে মায়ের কাছে নিয়ে যাব। ভুবন তৎক্ষণাৎ জামা গায়ে দিয়ে বলল, মামাকে বলে যায়। তবেই হয়েছে। মামা তোমাকে যেতে দেবে ভেবেছ? ছাই দেবে। ভুবন আর কোনো কথা বলল না। চটি পায়ে দিয়ে মায়ের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কাউকে কিচ্ছু বলবি না, কিন্তু খবরদার, বললেই কিন্তু আর কেউ নিয়ে যাবে না। যা, রাস্তায় গিয়ে নাড়া। ভুবনের যাওয়ার 1 মিনিট পরে খোকাকে কোলে নিয়ে খিড়কির দরজা দিয়ে বাড়ির পেছন থেকে গলিতে নেমে গেল। পরি দেখল ভুবন তার প্রতীক্ষায় চঞ্চল হয়ে আছে। হাত ধরে পরি তাকে হনহন করে টেনে নিয়ে চলল। বড় রাস্তার পরে ট্যাক্সি ধরে সোজা গিয়ে হাজির হলো একেবারে হাওড়া স্টেশনে। দরাজ হাতে অনেকগুলো নোট কাউন্টারের ওপাশে চালান করে দিয়ে বোম্বে পর্যন্ত ফার্স্ট ক্লাসের একখানা টিকিট কিনে গাড়ি ছাড়ার একটু আগে পরি ভুবনকে বোম্বে মেলের একটা খালি ফার্স্ট ক্লাস কামরায় তুলে দিল। যা যা বলেছি মনে আছে তো ভুবন? কাল বিকেলে ঠিক 6টার সময় যেখানে গাড়ি থামবে সেইখানে নেমে যাবি। আমি আমি ঘড়ি দেখতে জানি মাসি। পকেট থেকে 10 টাকা দামের ঘড়িটা বার করে দেখিয়ে বলল, মামা দিয়েছে। কটা বেজেছে জানো? 3টে বেজেছে। ঘড়ি দেখে ঠিক 6টার সময় নেমে যাবি, কিন্তু গাড়ি না থামলেও লাফিয়ে নেমে যাবি। মায়ের কাছে যাচ্ছিস কি না দেখিস, তোর কিচ্ছু হবে না। আচ্ছা। রেলের লোক টিকিট দেখতে চাইলে টিকিট দেখাবি, খিদে পেলে খাবার কিনে খাবি। টাকাটা ঠিক করে রেখেছিস তো? ওটা 5 টাকার নোট, জানিস তো? ভাঙিয়ে কাল খাবার কিনিস। মা স্টেশনে আসবে মাসি? আসবে। ভুবনের মুখ হাসিতে ভরে গেল। খোকাকে একবার দাও না মাসি, একটা চুমু খাই। পরি খোকাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে বলল, না না, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। গলির মুখে ট্যাক্সি ছেড়ে দিয়ে খিড়কির দরজা দিয়ে পরি বাড়ি ঢুকল। তাকে অভ্যর্থনা করল বনমালী স্বয়ং। ভুবনকে কোথায় রেখে এলি পরি? ভুবন
ভুবনের আমি কি জানি, বাড়িতে নেই। কেষ্ট, আয় এদিকে আয়। তোকে ছাড়িয়ে দিলাম কেষ্ট, মাইনে যা জমেছে পাবি না। পালা, দাঁড়িয়ে থাকলে এক্ষুনি পুলিশে দেবো। আগে কেন বাবু? রাত দুপুরে তুই দোতলায় এসে দাঁড়িয়ে থাকিস বলে আমার 900 টাকা চুরি হয়েছে। ঝি চাকর আশ্রিতারা চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে আছে। পরীর বুকের মধ্যে টিপ টিপ করছিল। অতি কষ্টে সে জিজ্ঞেস করলো, ভুবন কোথায় গেছে কেষ্ট? পালিয়ে গেছে? কেষ্টর হয়েই জবাব দিল বনমালী। ও জানি নে, তুই ঘরে যা পড়ি। দোতলায় যে ঘরখানায় সে এতদিন ছিল, বনমালী যে সেই ঘরখানার কথা বলেনি, ঘরে ঢুকেই পরি তার টের পেল। তার ঘরের সমস্ত জিনিস আর নেই। ধোয়া মোছা করে রাখা শূন্য ঘরের মাঝখানে পরি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। নিচে ভাড়ারের পাশে এক সারিতে খান সাতেক ঘর আছে। বনমালী যাদের খেতে দেয় ওটা তাদের কলোনি অথবা বস্তি। খেন্তির পাশের ঘরখানা ওই সারিতেই। পরীর মুখ পাংশু হয়ে গেল। ইতিমধ্যে শুধু সন্দেহের কারণে তার বিচার হয়ে শাস্তির ব্যবস্থাও হয়ে গেছে। এটা সে হঠাৎ ধারণায় প্রথমেই বুঝতে পারল না। এ বাড়িতে যাদের স্থান ঝি চাকরেরও নিচে, বনমালী অনায়াসে তাকে তাদের দলে নামিয়ে দিল। সারাদিন ধরে সে যে নিজের অনুপস্থিতির কৈফিয়ত রচনা করেছিল, সেটা একবার শোনারও দরকার মনে করল না। সে কেঁদে ফেরার উপক্রম করে বলল, আমি কি করেছি তোমার গায়ে ছুঁয়ে বলছি। কিন্তু কার গা সে ছোবে? বনমালী এগিয়ে গেছে, বিদায় নিয়েছে সে ঘর থেকে। অগত্যা পরীকেও নিচে যেতে হলো। কি গো, উপর থেকে তাড়িয়ে দিল? বড় লোকের মর্জি দিদি, কি করবে বলো? কি যে বলো তার ঠিক নেই। তাড়িয়ে আবার দেবে কে? আমি যেচে এসেছি। উপরে আবার যেসব স্লেচ্ছাচার, বিধবা মানুষ আমি, আমার আর পোষালো না। ভাবলে অবাক লাগে বোন, এ বাড়ি একদিন তো তোমার নিজের দিদির ছিল। আজ যে রানী, কাল সে দাসী। হায় রে কপাল। ছোট স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে ঢুকে পরী কেঁদে ফেলল। খেন্তি পেছন পেছন এসে বলল, কেঁদো না, কাঁদছো কেন? সয়ে যাবে। সে পরীর বিছানাতে বসে বলল, শোনো বলি, কলকাতার সে বাড়িতে আমি যখন কপাল পুড়িয়ে এলাম। থাক, তুমি যাও। আরে শোনোই না, কলকাতার বাড়ি থেকে আমি যখন কপাল পুড়িয়ে এলাম, বাড়ির রাজা আমাকে বললে, নিচটা স্যাঁতস্যাঁতে, তুই ওপরেই থাক। তোর মায়ের সহ্য হয়ে গেছে, কিচ্ছু হবে না, কিন্তু তোর অসুখ করবে। খেন্তির হঠাৎ খেয়াল হলো, পরী তো সখী নয়, ওকে শুনিয়ে মন হালকা হবে না। হঠাৎ গম্ভীর হয়ে ঢোক গিলে সে বলল, ব্যাপার বুঝে আমি রাজি হলাম না, নিচে মায়ের কাছেই রইলাম। পরী শুয়ে পড়ল, আগাগোড়া চাদর মুড়ি দিয়ে বলল, আমার জ্বর আসছে, তুমি যাও ভাই। একদিন হেমলতা বনমালীকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ভুবনের কোনো খোঁজ করলি না? আপদ গেছে, যাক। ঠিক সেই সময় মাথার উপর একটা এরোপ্লেন উড়ে চলে গেল। দেখতে দেখতে সেটা সুন্দরবনে পৌঁছে গেল। মানুষের সঙ্গ ত্যাগ করে বনের পশুরা যেখানে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত বোঝা যায় এই গল্পে কেউই সম্পূর্ণ নির্দোষ নয়, আবার কেউই পুরোপুরি দানবও নয়। সময়, অভাব আর অবদমিত আকাঙ্ক্ষা মানুষের ভেতরের সরীসৃপকে জাগিয়ে তোলে। যে বাড়িটা একদিন আশ্রয়ের প্রতীক ছিল, সেটাই ধীরে ধীরে হয়ে ওঠে শ্বাসরোধকারী খাঁচা। সম্পর্কের নামে যে বন্ধন গড়ে উঠেছিল, তা শেষ পর্যন্ত রূপ নেয় নিঃশব্দ হিংসায়। সরীসৃপ আমাদের দেখিয়ে দেয়, মানুষের আসল ভয় বাইরের কোনো দানব নয়, ভয় লুকিয়ে থাকে তার নিজের ভেতরে। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী সরীসৃপ। আজ গল্প পাঠে ছিলেন অস্মিতা।
চারুর চরিত্রে স্নেহা, পরী মৈত্রী, রামতারণ তুহিন, বনমালী সম্রাট, হেমলতা সুস্মিতা, কনক সুস্মিতা, শিশু কর্তা ভুবন কেষ্ট অচ্যুত, পদ্ম খেন্তি অঙ্কিতা, নাট্যরূপে অঙ্কিতা, আবহ ও পোস্টার দেবদীপ। আর আমি দিশা, আজ গল্পের উপসংহারে। এরকম আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রহস্য রোমাঞ্চকে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শুনতে থাকুন রহস্য।